ইংরেজি সাহিত্য থেকে 15-এর মধ্যে 15ই পাবো, কেমনে পাবো সেটা আজকে আমরা বুঝে নেব ইনশাল্লাহ। আমার সাথে যারা যুক্ত আছেন শেষ পর্যন্ত দেখবেন যে কিভাবে আমরা 15-এর মধ্যে 15ই পেতে পারি। দিস ইজ দ্য টার্গেট। এখানে আমার সাথে যারা আছেন, তো দেখুন যে এক সাহিত্য থেকে আর এক সাহিত্যের পার্থক্য কোথায়। তো দেখুন এক সাহিত্য থেকে আরেক সাহিত্যের পার্থক্য হলো ওই সাহিত্যের কাজ হবে ওই অঞ্চলের মানুষের বিশ্বাস, ইতিহাস এবং সংস্কৃতিকে তুলে ধরা। যদি বাংলা ভাষা সাহিত্যের কথা বলি, স্বাভাবিক কারণে বাংলা ভাষার সাহিত্যের কাজ হবে এই বাঙালি বিশ্বাস, ইতিহাসকে তুলে ধরা। ইংরেজি ভাষার কথা যদি বলি, ইংরেজ সাহিত্যের কাজ হবে ইংরেজদেরকে, ব্রিটিশ ইংল্যান্ডের সংস্কৃতি, ভাষা, ইতিহাসকে তুলে ধরা। ঠিক নয় কি বন্ধুরা, বলেন তো দেখি। আপনি যদি সাহিত্য পড়েন ঠিক এরকম, সেদিন আকাশে ছিল না কোনো মেঘ, গাছে ছিল না কোনো পাতা, উত্তল জনতা সেদিন সমুদ্রে বেগে ধাবমান, মঞ্চ প্রস্তুত, কবি আসবে বলে কবি আসলেন, শোনালেন তার অমর বাণী, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। দেখুন তো বন্ধুরা, আমাদের সাহিত্য যদি এই হয় তাহলে আমাদের বুঝতে বাকি থাকে না এটা 71-এর 7ই মার্চের ভাষণকে তুলে ধরেছে। তার মানে কি, আমরা এর ভিতর দিয়ে বাঙালি ইতিহাসকে খুঁজে পেলাম। আবার সাহিত্য যেই হয়, তুমি আর আমি যখন টেমস নদীর পাশে গিয়ে বসি, তখন তোমার এক আত্মা, আমার এক আত্মা, দুই আত্মা, আমরা এক আত্মায় পরিণত হয়ে যাই। তোমার এক পৃথিবী, আমার এক পৃথিবী, দুই পৃথিবী, আমরা এক পৃথিবীর বাসিন্দা হয়ে যাই। তোমার নিঃশ্বাসের শব্দ, আমার নিঃশ্বাসের শব্দ পানির কলকল শব্দের সাথে একাত্ম হয়ে যায়। তাহলে দেখুন তো সাহিত্য যদি এই হয় তাহলে আমাদের বুঝতে বাকি থাকে না যে এটা ইংল্যান্ডের টেমস নদীকে তুলে ধরেছে। তার মানে কি, এর ভিতর দিয়ে আমরা ইংল্যান্ডের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্যকে খুঁজে পেলাম। তার মানে বন্ধুরা, সাহিত্য হলো কি, যে সাহিত্য, যে ভাষা, ওই সাহিত্যের কাজ হবে ওই অঞ্চলের মানুষের বিশ্বাস, ইতিহাস এবং সংস্কৃতিকে তুলে ধরা। আজকে আমরা ইংরেজি সাহিত্য নিয়ে কথা বলবো। স্বাগত কারণে আমরা বুঝতে পেরেছি যেহেতু ইংরেজি সাহিত্য নিয়ে কথা বলবো, কাজেই ইংরেজি সাহিত্যের কথা বলবে ব্রিটিশ, ইংল্যান্ড এবং আমাদের সেই তাদের সংস্কৃতি নিয়ে কথা বলবে কাজেই। এবং দেখুন পৃথিবীতে যত ভাষা আছে ঠিক তত আমাদের সাহিত্য আছে, এবং প্রত্যেক সাহিত্যের না একটা যুগ ব্যাধা আছে। যেরকম আমরা বাংলা ভাষার সাহিত্যের কথা যদি বলি, তাহলে বন্ধুরা বলেন তো বাংলা ভাষার সাহিত্যের যুগকে কয় ভাগে ভাগ করেছি আমরা, বা কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। মনে আছে তো নাকি? প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগ। ঠিক একই রকম না আমাদের এই ইংরেজি ভাষার সাহিত্য না একটা যুগ ব্যাধা আছে, এবং ইংরেজি সাহিত্যের যুগকে আমরা ভাগ করেছি 8 ভাগে, প্রধানত 8 ভাগে। কয় ভাগে বন্ধুরা? 8 ভাগে। আমি একটু আপনাদেরকে দেখাই, যদি আপনারা আমার সাথে একটু দেখতে চান। 8 ভাগে আমরা ভাগ করেছি। 1 নম্বর হলো যে আমাদের ওল্ড এজ। এটা শুরু হয়েছিল 450 সালে, শেষ হয়েছে 1066 সালে। এটা হচ্ছে আমাদের ওল্ড এজ। 2 নম্বর হচ্ছে আমাদের মিডল এজ, MIDDLE, মিডল এজ। এটা শুরু হয়েছে 1066 সালে, শেষ হয়েছে 1500 সালে। 3 নম্বর হচ্ছে রিনাইসেন্স, RENAISSANCE, রিনাইসেন্স। এটা শুরু হয়েছিল 1500 সালে, শেষ হয়েছে 1660 সালে। 4 নম্বর হচ্ছে নিউ ক্লাসিক্যাল, NEOCLASSICAL, নিউ ক্লাসিক্যাল। এটা শুরু হয়েছে 1660 সালে এবং শেষ হয়েছে 1785 সালে, 85। তারপরে 5 নম্বর হচ্ছে আমাদের রোমান্টিক পিরিয়ড, ROMANTIC, রোমান্টিক পিরিয়ড। এটা শুরু হয়েছিল 1798 সালে। দেখুন বন্ধুরা, আমাদের 1798 সালে 2 জন রাইটার, S.T. Coleridge এবং ওয়ার্ডসওয়ার্থ, 2 জন মিলে একটা পাবলিকেশন প্রকাশ করেছিলেন, এবং আমরা সবাই তার নাম জানেন। সেই পাবলিকেশন নাম হচ্ছে লিরিক্যাল ব্যালাডস। বলেন দেখি নাম কি? হ্যাঁ, লিরিক্যাল ব্যালাডস। এই লিরিক্যাল ব্যালাডস পাবলিশ হয়েছিল এই 1798 সালে। আর সেই সাল থেকে নতুন একটা যুগের অবতরণ করা হয়েছে, এবং সেই যুগের নামই দেওয়া হয়েছে রোমান্টিক পিরিয়ড। তো রোমান্টিক পিরিয়ড শুরু হয়েছে 1798 সালে এবং শেষ হয়েছে 1832 সালে। চমৎকার বিষয় হলো, দেখেন এখানে আমরা যদি একটু দেখি, নিউ ক্লাসিক্যাল শুরু হয়েছে 1660 সালে আর শেষ হয়েছে 1785 সালে। রোমান্টিক শুরু হয়েছে 1798 সালে, শেষ হয়েছে 1832 সালে। কিছু কিছু ক্রিটিক ভাবেন যে রোমান্টিক যেহেতু 1798 সালে
শুরু হয়েছে, তাহলে তারা নিওক্লাসিক্যাল শেষে করেন তারা ওই 98 দিকে লাগিয়ে দেয়। কিন্তু না, আমাদের অথেন্টিক বা আপডেট নিউজ জানতে হবে। আমি তো এখনো গবেষণা আছি। অথেন্টিক নিউজটা হলো যে 1660 সালে আমাদের নিওক্লাসিক্যাল শুরু হয়েছে, 1785 সালে নিওক্লাসিক্যাল শেষ, এবং 1785 থেকে 98 পর্যন্ত উল্লেখযোগ্য কোনো রাইটিংস আসেনি। দ্যাটস ওই বছরে কোনো নাম নেই। তবে কিন্তু এটাকে আবার এমন না যে এটাকে আমাদের অন্ধকারময় যুগ বা ডার্ক এজ বলা হয় না, কিন্তু সেটা না, ডার্ক এজ কিন্তু অন্যটা আসবে। বাই দিস টাইমে আমাদের নিওক্লাসিক্যাল শেষ হয়েছে 1785, রোমান্টিক শুরু হয়েছে 1798, শেষ হয়েছে 1832। এরপরে আমরা চলে আসি আমাদের ভিক্টোরিয়ান পিরিয়ড। ভিক্টোরিয়ান পিরিয়ড এটা শুরু হয়েছে 1832 সালে, শেষ হয়েছে 1901 সালে। তারপরে হচ্ছে আমাদের মডার্ন এবং মডার্ন, এটা শুরু হয়েছে 1901 সালে, শেষ হয়েছে 1939 সালে। এটা হচ্ছে আমাদের মডার্ন। লাস্ট অফ অল এবং 8 নম্বর হচ্ছে আমাদের পোস্ট মডার্ন। পোস্ট মডার্ন এবং পোস্ট মডার্ন, এটা শুরু হয়েছে 1939 সালে এবং শেষ হয়েছে টিল নাও। টিল নাও মানে কি বন্ধুরা বলেন তো? টিল নাও মানে আজকে যে ক্লাসে দাঁড়িয়ে কথা বলছি, এটা হচ্ছে আমাদের পোস্ট মডার্ন পিরিয়ড। তার মানে বন্ধুরা, আমরা ইংরেজি সাহিত্যর যুগকে ভাগ করেছি 8 ভাগে। 1 নম্বর হচ্ছে আমাদের ওল্ড এজ, 2 নম্বর হচ্ছে মিডল এজ, 3 নম্বর হচ্ছে রেনেসান্স, 4 নম্বর হচ্ছে নিওক্লাসিক্যাল, 5 নম্বর হচ্ছে রোমান্টিক, এবং 6 নম্বর হচ্ছে ভিক্টোরিয়ান, 7 নম্বর হচ্ছে মডার্ন, এবং 8 নম্বর হচ্ছে আমাদের পোস্ট মডার্ন। এই 8 ভাগে আমরা ইংরেজি সাহিত্যের যুগকে ভাগ করেছি বা পেয়েছি। এবং আমাদের ইংরেজি সাহিত্য থেকে কোশ্চেন আসবে 15টা, এবং আমরা কত পেতে চাই বলতে দেখি? আমরা ইনশাআল্লাহ 15 মধ্যে 15 পেতে চাই। 15 এখানে আমার সাথে যারা যুক্ত আছেন, এবং আপনারা অবাক হয়ে যাবেন যে 40 BCS কি টাফ কোশ্চেন আসছে, তাই না? তারপরেও যারা আমার সাথে যুক্ত আছে তারা 15টাই কমন পেয়েছে। তাহলে কিভাবে পাওয়া সম্ভব? এখানে কটশন থেকে, ডায়লগ থেকে, ক্যারেক্টার থেকে আমরা কোশ্চেন চলে আসে, তাহলে আমরা কেমনে সেই 15 মধ্যে 15 পাবো? এটা অনেকটা আমাদের ভিতরে একটা কিউরিসিটি কাজ করছে না বন্ধুরা, বলুন? হ্যাঁ, একটু পরে আমরা ক্লাস থেকে দেখে নেবো যে কিভাবে আমরাও 15 মধ্যে 15 পেতে পারি। এবং ইংলিশ লিটারেসি যদি কেউ 15 মধ্যে 15 পেতে পারে, তাহলে প্রিলিতে টিকার জন্য তার জন্য খুবই খুবই সহায়ক হিসেবে কাজ করবে। কেন সেটা আমি একটু বলি। কারণ আমি আপনাদেরকে এই ইংলিশ লিটারেচার বাদ দিয়ে 200-র মাঝে যদি আমরা ইংলিশ লিটারেচার বাদ দিই 15, তাহলে কত থাকে? 185। তা আমি আপনাদেরকে অন্যান্য সাবজেক্টও কিছু কিছু বিষয় আপনাদের আমি টাস্ক দিয়ে দেবো, যে সবটা কিন্তু পড়তে হয় না। ধরুন বিজ্ঞান নিয়ে আমি জাস্ট 11টা টপিকস বলবো, আপনার 12 মার্কস চলে আসবে। ভূগোল নিয়ে আপনাদেরকে আমি 5টা টপিকস বলবো, নাম বলবো, আপনার 9 মার্কস চলে আসবে। এরকম করে আমি আপনাদের 41 পিসের জন্য 71টা টপিকস আমি আপনাদের জন্য ডায়াগনোসিস করেছি, ক্যালকুলেশন করেছি। 71টা টপিকস, এই 71টা টপিকস যখন আপনি পড়তে পারবেন, যদি শুধু সেই 71টা টপিক্সের নাম আপনি মনে রাখতে পারেন, যে বিজ্ঞানে কোন 11টা, ভূগোলে কোন 5টা, এই 71টা টপিক্সের নাম যদি আপনি মনে রাখতে পারেন শুধু, তাহলেও আপনার 50% পড়া শেষ। এরপরে কি হবে দেখেন, এই 71টা টপিক্স যখন আপনি সবগুলো বিষয়গুলো পড়বেন, তার মাঝে আপনার ইংলিশ লিটারেচার 15 বাদ দিয়ে 185-এর মধ্যে আপনি যে কোনো একটা মডেল টেস্ট হাতে নেওয়ার পরে 71টা টপিক্স পড়ার পরে আপনি 100 মার্কস কালেক্ট করতে পারবেন। তার ওদিকে যদি হলো 100, আর ইংলিশ লিটারেচার পাবেন আপনি 15, তাহলে কত হলো? 115। আপনি এমনিতে টিকবেন। দেখুন ইংলিশ লিটারেচারটা টিকার জন্য আপনার কতটা সহায়ক। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা সামনের দিকে কথা বলবো, এবং আমাদের ইংলিশ লিটারেচার আমাদের কোর্স আসবে 15টা, এবং আমাদের টার্গেট আমরা 15 মধ্যে 15 পাবো। দিস আওয়ার টার্গেট। তো বন্ধুরা, আমাদের ইংরেজি সাহিত্য থেকে তাহলে কোশ্চেন আসবে কতটা? 15টা, এবং আমরা কত পেয়েছি? 15। তো 15 মধ্যে 15 পেতে গেলে আমাদের আজকে থেকে দেখে নিতে হবে কিভাবে সেই কোশ্চেনগুলো সেট হয়। এবং ইংরেজিতে কোশ্চেন আসবে সাহিত্য থেকে আমাদের 4 ধরনের। কয় ধরনের বন্ধুরা বলেন তো দেখি? 4 ধরনের। 1 নম্বর হলো, দেখুন আমরা যে 8 ভাগে ভাগ করেছি, আমাদের প্রথম কোশ্চেন আসবে সেটা হচ্ছে শিরোনাম বা টাইটেল। কি বলেছি বন্ধুরা? শিরোনাম বা টাইটেল। সেটা হচ্ছে কিরকম? এখান থেকে যে কোনো একটা সাল উঠাই দিয়ে বলবে হোয়াট ইজ দ্য টাইটেল অফ দিস এরা, এই যুগের শিরোনাম কি। এরা হচ্ছে যুগ। ফর এক্সাম্পল, এই সালটা উঠাই দিয়ে বললো হোয়াট ইজ দ্য টাইটেল অফ দিস এরা, এই যুগের শিরোনাম কি। সেখানে অপশন দেওয়া থাকলো ওল্ড এজ, রেনেসান্স, নিওক্লাসিক্যাল এবং মিডল। তাহলে বলুন তো বন্ধুরা, আমাদের অ্যান্সার কি হবে? সহজরা বলতে পারছে মিডল এজ। এরকম দিয়ে আমাদের সাল দিয়ে উঠাই দিয়ে বলো হোয়াট ইজ দ্য টাইটেল অফ দিস এরা, এই যুগের শিরোনাম কি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর জায়গা। তাহলে যদি হয় বন্ধুরা বলেন তো, এইটা উঠাই দিয়ে যদি বলে
যে হোয়াট ইজ দ্য টাইটেল অফ দিস এরা, এই যুগের শিরোনাম কি, তাহলে কি হবে ওল্ড এজ। এটা হচ্ছে আমাদের 1 নম্বর জায়গা, মানে শিরোনাম বা টাইটেল। সহজে আমরা বুঝে নিয়েছি ইনশাল্লাহ। এরপরে আমাদের 2 নম্বর জায়গাটা হচ্ছে আমাদের সেঞ্চুরি হিসাব। সেটা কিরকম, এখান থেকে একটা সাল উঠাই দিয়ে বলবে হোয়াট ডাজ ইট বিলং, এটা কত সেঞ্চুরি আওতায় পড়ে। ফর এক্সাম্পল এই সালটা উঠাই দিয়ে বললো যে কত সেঞ্চুরি আওতায় পড়ে। সেখানে অপশন দেওয়া থাকবে 5th, 6th, 7th এবং দেওয়া থাকবে আমাদের 80। তাহলে বন্ধুরা বলেন তো কিরকম অ্যান্সারটা আসবে। তো আমি জানি অনেকের কাছে মনে হচ্ছে যে 5th, অনেকের কাছে মনে হচ্ছে 16, অনেকের কাছে মনে হচ্ছে 17, হ্যাঁ, আবার অনেকের কাছে কি মনে হচ্ছে জানেন, তাদের কাছে মনে হচ্ছে ওর কোনোটাই না, আমি নিজে উত্তর বসে দেবো। তো দেখেন আমাদের শিখতে লাগবে মাত্র 5 সেকেন্ড। দেখেন আমাদের সেঞ্চুরি হিসাবটা কিরকম, সেটা হচ্ছে এর প্রথমে একটা সাল দেওয়া থাকবে, পরে আরেকটা সাল দেওয়া থাকবে। তা আমরা প্রথম সালটা কাউন্ট করব না, দ্বিতীয় যে সালটা থাকবে ওইটার প্রথম 2 ডিজিটের সাথে 1 যোগ করলে যা হবে সেঞ্চুরি হবে তাই। আবার একটু বলি, প্রথম একটা সাল থাকবে, পরে আরেকটা সাল থাকবে। তা আমরা কি প্রথমটা কাউন্ট করব না, প্রথমটা কিন্তু আমরা কাউন্ট করব না। পরে যে সালটা থাকবে সেইটার প্রথম 2 ডিজিটের সাথে 1 যোগ করলে যা হবে সেঞ্চুরি তাই তো হয়। তাহলে ধরুন এইটাতে যদি বলে যে হোয়াট ডাজ ইট বিলং, এটা কত সেন্সে আওতায়, তাই যদি হয় তাহলে কি হবে বন্ধুরা বলুন দেখি। আমরা সহজে বুঝতে পারছি এটা কি কাউন্ট করবো না, প্রথমটা কাউন্ট করবো না। পরে যে সালটা আছে তার প্রথম যে ডিজিট কত আছে বলেন দেখি 10, তাহলে এর সাথে 1 যোগ করলে কত হবে 11, এটা হবে 11 সেঞ্চুরি। কি সহজে হয়ে গেল বলা, খাপলো না গলা, তাই না? কাজে দিস ইজ সিস্টেম, আগে আমাকে বুঝতে হবে কিভাবে কোশ্চেন আসবে। তাই যদি হয় তাহলে বন্ধুরা বলেন তো এইটা দিয়ে যদি বলে যে কত সেন্সের আওতায় পড়ে, অপশন দেওয়া থাকলো 16th, 17th, 18th, 19th। তাহলে বলেন দেখি কত হবে। সহজে আমরা বুঝতে পেরেছি এটা আসবে না, এটাকে কাউন্ট করব না। পরে যেটা আছে সেটার প্রথম 2 ডিজিট কত আছে 18, তার সঙ্গে এর সাথে 1 যোগ করলে কত হবে 19 সেঞ্চুরি। খুব সহজে হয়ে গেল। এখানে যদি এইটা দিয়ে বলেন তো কত হবে। এখানে অপশন দেওয়া থাকলো 18, 19, 20, তাহলে বলেন তো কত হবে। আমরা সহজে বুঝতে পারতেছি এটা আমরা কাউন্ট করব না। এইটার সাথে প্রথম 1 যোগ করলে কত হবে, এটা 20 সেঞ্চুরি। কিন্তু আমরা একটু মনে রাখবো যে আমাদের এই ভিক্টোরিয়ান পিরিয়ড 6 নম্বরটা আর মিডল এজ 2 নম্বরটা, এই দুইটা আমরা একটু মনে রাখবো ব্যতিক্রম। সেটা কিরকম, সেটা হলো এখানে 19 আছে, 19 আমরা রাখবো, এখানে আমরা 1 যোগ করবো, এটা আমরা মুখস্থ করার মতো করে ফেলবো। এবং এখানে আমাদের 2 নম্বর যেটা মিডল এজ, এইটা যদি বলে কত সেঞ্চুরি, এখানে আমরা 15 আমরা রাখবো, আমরা এটাকে 1 বাড়াবো না, যেটা আছে সেটাই। তার মানে আমরা এই দুইটা জাস্ট আমরা মুখস্থ করার মতো করে ফেলবো, মিডল এজ এবং ভিক্টোরিয়ান। কিরকম, এখানে 19 রাখবো এবং এখানে 15 রাখবো, কিন্তু বাদ বাকি যতগুলো আমরা দেখতে পাচ্ছি না প্রত্যেকটার সাথেই আমরা 1 যোগ করে দেবো, ব্যাস। তাহলে তাই তো হয়। তাহলে বলুন তো এইটা দিয়ে যদি বলে প্রথম এই লাস্টেরটা, এই পোস্ট মডার্ন দিয়ে যদি বলে হোয়াট ডাজ ইট বিলং, এটা কত সেন্সের আওতায় পড়ে, বলুন দেখি কিরকম হতে পারে। এই টিল না মানে কি বলতে দেখি, আজকে আমরা যে 2019 সালে দাঁড়িয়ে কথা বলছি, এই টিল না মানে হচ্ছে 2019। তার মানে দেখুন বন্ধুরা প্রথম 2 ডিজিট কত আছে, আমরা এটা কাউন্ট করবো না কখনই। প্রথম 2 ডিজিট কত আছে 20, এর সাথে 1 যোগ করলে কত হয় 21, হয়ে গেল। কাজে দেখুন কি সহজে আমরা হিসাব করতে পারলাম। কাজে আমাদের 2 নম্বর জায়গা, তাহলে 1 নম্বর জায়গা বলেছি শিরোনাম বা টাইটেল, 2 নম্বর জায়গাটা হচ্ছে আমাদের সেঞ্চুরি হিসাব, 3 নম্বর জায়গাটা হচ্ছে আমাদের পিস অ্যান্ড রাইটার, গ্রন্থ এবং লেখকের নাম। এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের জানাটা জরুরি। কিরকম, একটা গ্রন্থের নাম দিয়ে বলে কে লিখেছে। ফর এক্সাম্পল এরকম দিয়ে বলে অথলো, টেম্পেস্ট, ম্যাকবেথ, রাইম অফ দ্য এনশিয়েন্ট মিনার, কুবলা খান, এরকম দিয়ে বলে কে লিখেছে। তাহলে বলেন তো বন্ধুরা কে লিখেছে। হ্যাঁ, আমরা অনেকেই বলছি যে শেক্সপিয়ার লিখেছে, অনেকেই বলছি যে আমরা ওই ক্রিস্টোফার মার্লো লিখেছে, অনেকেই বলেছি যে আমরা জিওফ্রে চসার লিখেছি, তাই না? আমরা দেখুন ওই একজনের জায়গায় আর একজন বলে ফেলি, শেক্সপিয়ারের জায়গায় বলি চসার, চসার জায়গায় বলি শেক্সপিয়ার। কেন জানেন? তার একমাত্র কারণ হলো যে আমরা কোন গ্রন্থ আমরা প্রেক্ষাপট জানি না, কোন গ্রন্থের প্রেক্ষাপট আমরা জানা নাই, যে কোন প্রেক্ষাপট নিয়ে কোন গ্রন্থটা আছে, বা তার ভিতরে ইতিহাসটা কি, কেন এই গ্রন্থের নাম এটা হয়েছে, তার ভিতরে কি নিয়ে যা আছে, তার ইতিহাস কি, এর ভিতরে কি যা আছে, সাহাব ব্যাং কিছু না কিছু কি যা আছে, কোনোটাই আমাদের জানা থাকে না।
আমরা কি করি, টানা মুখস্থ করি। এটাকে লিখেছে শেক্সপিয়ার, এটাকে লিখেছে চসার, এটাকে লিখেছে মার্লো। আর আমাদের মুখস্থ করলে না, আমাদের কাছে না ওই যে শেক্সপিয়ার, সেই চসার, সেই মার্লো, ঠিক কিনা বলেন? আলাদা কোনো আঙ্গিক থাকে না, যার কারণে আমরা ওই শেক্সপিয়ারের জায়গায় চসা লিখি, চসারের শেক্সপিয়ার লিখি, ভুল করে যে উল্টা গেলি সেটাও বুঝতে পারি না, কিন্তু কোনো আঙ্গিক তো না এই জন্য। কিন্তু যখন আমি আপনাদের প্রত্যেকটা গ্রন্থ ধরে ধরে দেখিয়ে দিব যে কোন প্রেক্ষাপট নিয়ে কোনটা লেখা হয়েছে, তার ইতিহাস কি, তার ব্যাকগ্রাউন্ড কি, কেন তার নাম এটা দেওয়া হয়েছে, যখন সেই প্রেক্ষাপটগুলো আমি আপনাদের ধরে ধরে অভিনয় করে এখানে দেখিয়ে দিব, সেদিন কিন্তু কোনো আমাদের সেই পিসের নাম আর ভুল হবে না। যখন অভিনয় করে করে দেখিয়ে দেবো যে কোন প্রেক্ষাপট নিয়ে আমাদের মাইকেল এবং কলিন্স একে অপরকে ভালোবেসে, কি নাম বলেছে বন্ধুরা, মাইকেল এবং কলিন্স একে অপরকে ভালোবেসে এবং শেষ পর্যন্ত দুজন দুজনকে না পেয়ে এবং তাদের প্রেমকে রোমাঞ্চন করার জন্য একে অপরকে জড়িয়ে ধরে আত্মহত্যা দিয়ে আমাদেরকে রেখে না ফেরার দেশে চলে গিয়েছে। আর সেই কাহিনী নিয়েই একটা নাটক লেখা হয়েছে, আর সেই নাটকের নামই দেওয়া হয়েছে কমিটেড টু সুইসাইড। আরে দেখুন, যখন আমরা সেই প্রেক্ষাপটটা বুঝে নেব, যে ইতিহাসটা জানতে পারবো, সেদিন কিন্তু আর আমাদের কোনো কিন্তু সেই পিসের নাম, বইয়ের নাম কিন্তু আর ভুল হবে না। ভুল তো হবেই না, মনেই হবে না যে এটা ইংল্যান্ডের প্রেক্ষাপট, মনে হবে আরে এটা তো আমাদের দেশের প্রেক্ষাপট। শুধু তাই মনে হবে না, মনে হবে আমি নিজেই তো লিখেছি। শুধু কি তাই, শুধু তাই না, মনে হবে আমিও তো কত আকলিমাকে ভালোবেসে 3-3 বার আত্মতিথি দেখিয়েছিলাম, কাজে সেদিন সে গ্রন্থ নেওয়ার জীবনে কখনই আর ভুল হবে না। ঠিক এইভাবে করে আমি আপনাদের প্রত্যেকটা গ্রন্থ নিয়ে যাবো, এবং যখন টপ টু বটম, যখন সেই ক্যারেক্টারের মধ্যে আপনাদের আমি ঢুকিয়ে নিয়ে যাবো, সেদিন কিন্তু আর কোনো ডায়লগের নাম আর ভুল হবে না, দ্যাটস কোনো ওই বইয়ের নাম কিন্তু আর ভুল হবে না। তার মানে আমাদের 3 নম্বর জায়গাটা হচ্ছে আমাদের পিস অ্যান্ড রাইটার, গ্রন্থ এবং লেখকের নাম। এখানে আমি প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সেই বইয়ের যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডগুলো আমি আপনাদের একটু করে আমি তুলে ধরবো, তখন দেখবো যে বইয়ের নাম কখনো আর ভুল হবে না। এবং শুধু তাই নয়, দেখেন কোশ্চেন কেমনে আসে। আমি যখন আপনাদের এই 40 বিসিসের আগে, 40তম বিসিসের আগে অনেক টাফ কোশ্চেন আসছে না বলেন? এমন টাফ কোশ্চেন আসছে, ক্যারেক্টার থেকে কোশ্চেন আসছে, ডায়লগ থেকে কোশ্চেন আসছে, অনেক টাফ কোশ্চেন আসছে, তাই না? কিন্তু তারপরও আমার যারা ক্লাস পেয়েছে তারা কিন্তু প্রত্যেকটা বিষয় পেয়েছে। কিরকম দেখেন, 40 বিসিসের আগে আমি যখন লর্ড আলফ্রেড টেনিসন নিয়ে পড়াইতেছিলাম, কার কথা বললাম? লর্ড আলফ্রেড টেনিসন। তো দেখেন, এই টেনিসন পড়তে গিয়া আমি বলেছিলাম গল্পে যে আমাদের লর্ড আলফ্রেড টেনিসন না একসময় অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়তে যায়। কোথায় বন্ধুরা? অক্সফোর্ড ইউনিভার্সিটি। ওখানে পড়তে গিয়া আর্থার হ্যালম নামে এক ছেলের সাথে তার বন্ধুত্ব হয়। নাম কি বললাম? আর্থার হ্যালম। ওই ছেলের সাথে তার বন্ধুত্ব হয় না? আমাদের যে ভার্সিটিতে পড়তে গেলে বন্ধুত্ব হয়, বা এখানে পড়তে এসে আমাদের বন্ধুত্ব হয় না? তো এমন বন্ধুত্ব খুব ভালো সম্পর্ক বলতে যা বোঝায়। তো বাই দিস টাইমে যেহেতু ভালো সম্পর্ক আর্থার হ্যালমের সাথে লর্ড আলফ্রেড টেনিসনের ভালো সম্পর্ক, তো স্বাভাবিক কারণে আপনি লর্ড আলফ্রেড টেনিসন আর্থার হ্যালমকে তার বাড়িতে দাওয়াত করেছে, ইনভাইট করেছে। তো আসছে আর্থার হ্যালম লর্ড আলফ্রেড টেনিসনের বাড়িতে আসে না, আমরা তো যাই, বিনা বন্ধু বাড়িতে যাই না? তো আসার পরে ওই লর্ড আলফ্রেড টেনিসনের শিলার বোন, দেখতে নাকি অসাধারণ সুন্দরী। তো টেনিসন বসে আছে, আর্থার হ্যালম বসে আছে, ঠিক তখন ওই লর্ড আলফ্রেড টেনিসনের বোন ট্রেতে করে একটু নাস্তা নিয়ে আসছে। যখন নাস্তা নিয়ে আসছে, তখন লর্ড আর্থার হ্যালম ওই টেনিসনের বোনকে দেখেই প্রথম দর্শনে ওয়াও কি সুন্দর করে তাকিয়ে আছে, প্রথম দর্শনে প্রেম পড়ে গেছে, যাকে বলা হয় লাভ এট ফার্স্ট সাইট, প্রথম দর্শনের প্রেম। এবং এমন প্রেম পড়েছে, বাই দিস টাইমে আমাদের লর্ড আলফ্রেড টেনিসন মেনেও নিয়েছে। আর যেহেতু বন্ধু মেনে নিয়েছে, কোনো সমস্যা নেই, এই সুযোগে আর্থার হ্যালম ওই মেয়েটাকে বিয়েও করে ফেলেছে। প্রকৃতির কি নির্মম পরিহাস, সম্পর্ক ভালোই যাচ্ছে, সংসার জীবন ভালোই কাটতেছে, কোথায় গিয়ে পড়ে হঠাৎ করে না ওই আর্থার হ্যালম এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে আমাদেরকে রেখে না ফেরার দেশে পাড়ি জমালেন, তার মৃত্যু হয়ে গেল। আর তার মৃত্যুতে আমাদের আলফ্রেড টেনিসন ভেঙে পড়লেন। তো বন্ধুর মৃত্যুতে ভেঙে পড়ে এটাই স্বাভাবিক। আমাদের যদি কোনো ভালো বন্ধু মারা যায়, আমরা ভেঙে পড়বো না? বলুন তো দেখি, ভেঙে পড়বো অবশ্যই। তো সেই আর্থার হ্যালমের মৃত্যুতে লর্ড আলফ্রেড টেনিসন খুব ভেঙে পড়লেন। আর ওই আর্থার হ্যালমের মৃত্যু নিয়ে লর্ড আলফ্রেড টেনিসন একটা কবিতা লিখলেন। কোন মানুষের মৃত্যু নিয়ে যদি কোনো কবিতা বা লেখা হয়, একে বলা হয় এলিজি বা শোকগাথা।
তো এই যে আমাদের লর্ড আলফ্রেড টেনিসন আর্থার হ্যালোয়ের মৃত্যু নিয়ে একটা কবিতা লিখলেন, আর সেই কবিতার ভিতর দিয়ে আমাদের লর্ড আলফ্রেড টেনিসন চাচ্ছিলেন যে কবিতার ভিতর দিয়ে এই আর্থার হ্যালোকে অমর করে রাখতে, যে যতদিন মানুষ সেই কবিতাটা পড়বে ততদিন সেই আর্থার হ্যালোকে মানুষ স্মরণ রাখবে। দেখুন তার ধারাবাহিকতা কিন্তু আজকে আমরা তাকে নিয়ে কবিতা পড়ছি, তাকেও স্মরণ রেখেছি। বাই দিস টাইমে যখন তার মৃত্যু হয়ে গেল, তার মৃত্যু নিয়ে উনি যে কবিতাটা লিখলেন ওই কবিতার নাম উনি দিলেন, উনি চাচ্ছিলেন যে এই কবিতার ভিতর দিয়ে আর্থার হ্যালোকে অমর করে রাখতে। আর অমর করার ইংলিশে মর্টাল, এই মর্টাল আসছে মর্টালিটি থেকে, আর মর্টাল আসছে মেমোরিয়াম থেকে, মেমোরিয়াম শব্দটা আসছে ইন মেমোরিয়াম থেকে। দ্যাটস অল ওই কবিতার আর্থার হ্যালোয়ের মৃত্যু নিয়ে উনি যে কবিতা লিখেছেন ওই কবিতার নাম উনি দিয়েছেন ইন মেমোরিয়াম। কবিতার নাম কি বললাম? ইন মেমোরিয়াম। 40 বিসিএস এ কোশ্চেন আসছে ইন মেমোরিয়াম কবিতাটা কার মৃত্যু নিয়ে লেখা। তাহলে দেখুন তো বন্ধুরা কিভাবে কোশ্চেন চলে আসে। তাহলে আমরা কিন্তু যারা বিষয়টা জেনে ফেললাম, আমি যখন আমাদের 40 বিসিএস পড়াতে যেতাম তখন আমি ওই আর্থার হ্যালো মোস্তান করতে গিয়ে বলতাম কি হ্যালো হ্যালো মানে বাঘের ডাক, যাদেরকে বলে থাকি কেমন। তাহলে দেখুন আমরা কিন্তু সহজে জেনে ফেললাম যে এটা হচ্ছে যে ওই আর্থার হ্যালোর মৃত্যু নিয়ে কিন্তু কবিতাটা লেখা। কিন্তু আমাদের ফুল করি কোথায়, আমরা সাহিত্যে কেন মার্কস আমরা কম পাই, সেটা হলো আমরা ভাবি যে সাহিত্য থেকে এত কি জানা সম্ভব, আমার পক্ষে কি এত জানা সম্ভব। আমরা কি করি সাহিত্য থেকে বাজার থেকে ছোট একটা বই কিনি, যে এইখানে যা আছে একটু মুখস্থ করলাম 3-4 কমন পেয়ে যাবো। কিন্তু দেখুন বন্ধুরা ওই যে 3-4 কমন, ওই 3-4 জন সবাই জানবে, ওই 3-4 জনের কোনো ক্রেডিট না, বরং যেটা কেউ জানে না ওইটা জানা ক্রেডিট। শিক্ষিরা বলেন যারা শুধু ছোটি বই পড়ে তারা জীবনও বলতে পারবে না যে কার মৃত্যু নিয়ে ইন মেমোরিয়াম কবিতাটা লেখা, তারা জীবনও বলতে পারবে না, এটা তো কোনো বইয়েই নাই। তাহলে কেমন পারবে? এটা তো শুধু আমার রিসার্চের ফল, আমি তো এখনো গবেষণা আছি। কারণ আমরা যারা ইনশাল্লাহ ক্লাসে লেগে থাকবো বা আমার সাথে যারা আপনারা লেগে আছেন তারা কিন্তু পুরোটাই পেয়ে যাবো। দেখুন যদি এই কোশ্চেনে চলে আসে 40-তে আসছে যে কার মৃত্যু নিয়ে লেখা, যারা শুধু বই পড়েছে তারা কিন্তু জীবনও বলতে পারবে কার মৃত্যু নিয়ে লেখা, কারণ আমার যে ক্লাসে তারা কিন্তু পুরোটাই পেয়ে গেছে। তাহলে আপনি কখন টিকবেন? একই প্রশ্ন পেয়ে যখন অন্যরা বলবে যে হাই রে কঠিন প্রশ্ন, দাগ ভাঙা প্রশ্ন হয়ে এসছে, কিন্তু আপনার মধ্যে বেরোবে আরে এটা কোনো প্রশ্ন হলো নাকি, কি সহজ প্রশ্ন, ঠিক ওই দিন আপনি টিকে যাবেন। মনে রাখবেন পরীক্ষাতে একটা বড় বিষয় নয়, বড় বিষয় নিজেকে সেট করা, প্রপার ওয়েতে সেট করা। যখন আমরা ঠিক এরকম করে আমি প্রত্যেকটা বিষয় আপনাদের একদম ভিতরে আপনাদের নিয়ে যাবো, প্রত্যেকটা ঘটনা যে কেন তার নাম এটা হয়েছে, তার ইতিহাস কি, তার প্রেক্ষাপট কি, এরকম করে আমি আপনাদের প্রত্যেকটা বিষয়টা আমি আপনাদের ভিতরে নিয়ে যাবো। তার মানে দেখুন আমাদের 3 নম্বর জায়গাটা হচ্ছে আমাদের পিস অ্যান্ড রাইটার, এবং এর সাথে হচ্ছে ক্যারেক্টার। তো আমি আপনাদের বাই দিস টাইমে আমাদের 4 নম্বর জায়গাটা হচ্ছে আমাদের ক্যারেক্টার বা ডায়লগ। তাহলে দেখুন বন্ধুরা 1 নম্বর জায়গাটা হচ্ছে আমাদের শিরোনাম বা টাইটেল, 2 নম্বর জায়গাটা কিন্তু আমাদের সেন্সরি হিসাব, 3 নম্বর জায়গাটা কিন্তু আমাদের দ্যাটস মিন পিস অ্যান্ড রাইটার, আর 4 নম্বর জায়গাটা হচ্ছে আমাদের কোটেশন বা ডায়লগ। তো কেমনে এটা? সেটা হলো একটা ডায়লগ দেয়, ডায়লগ দিয়ে বলে যে কে বলেছে। ফর এক্সাম্পল এরকম যে whole world is the stage, every man and woman actor is the stage, সারা বিশ্ব হচ্ছে রঙ্গশালা, প্রতিটা নরনারী এই রঙ্গমঞ্চের অভিনেতা অভিনেত্রী। কে বলেছে বলতে দেখি, আপনারা বলুন তো বন্ধুরা এটা কে বলেছে, কার উক্তি? হ্যাঁ অনেকেই বলছেন শেক্সপিয়ার। শেক্সপিয়ার তো লিখেছে, কিন্তু বলেছে কে? সেই নায়কের নাম কি ছিল? হ্যাঁ অনেকেই বলবেন হ্যামলেট, অনেকেই বলবেন ম্যাকবেথ, অনেকেই বলবেন অরল্যান্ডো। শুধু তাই না, আমাদের এরকম কনসান দিবে যে ব্লাড 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 থাউজেন্ডস অফ আরাবিয়ান পারফিউম ক্যান নট রিমুভ দিস ব্লাড, রক্ত রক্ত, সারা আরবের সমস্ত সুগন্ধি রক্ত দিতে পারবে না। শুধু তাই নয়, আমাদের কনসান এরকম দিবে আই উইল ডাই নেভার আই রিটার্ন দিস আর্থ, আমি মারা যাচ্ছি আর আমি কখনোই পৃথিবীতে ফিরে আসবো না। শুধু তাই নয়, আমাদের ডায়লগ এরকম দিয়ে দেবে অল দ্য আরাবিয়ান পারফিউম উইল নট সুইটেন দিস হ্যান্ড, সমস্ত আরবের সুগন্ধি এই রক্ত ধুতে পারবে না। এরকম দিয়ে আমাদের বলে কে বলেছে। তাহলে দেখুন আমাদের ভুল করি কোথায়, আমরা কখনো হ্যামলেটের জায়গায় বলি যে আমাদের অথেলো, অথেলোর জায়গায় বলি আমরা অরল্যান্ডো, অরল্যান্ডোর জায়গায় আমরা বলি রোজালিন্ড। ঠিক কিনা? কেন বলি জানেন? কারণ আমরা কোনো প্রেক্ষাপটে আমাদের জানা থাকে না যে কোন প্রেক্ষাপটে কি ডায়লগটা দিয়েছে, কোনো প্রেক্ষাপট আমাদের জানা থাকে না। আমরা কি করি, আমরা টানা মুখস্থ করি, এই ডায়লগ কে দিয়েছে হ্যামলেট, এই ডায়লগ কে দিয়েছে অরল্যান্ডো, এই ডায়লগ কে দিয়েছে ম্যাকবেথ। আর আমরা মুখস্থ করলে না আমাদের কাছে না ওই যে হ্যামলেট সেই অরল্যান্ডো সেই ম্যাকবেথ, আলাদা কোনো আঙ্গিক থাকে না। আমরা ভুল করে হ্যামলেটের জায়গায় ম্যাকবেথ আর ম্যাকবেথের জায়গায় হ্যামলেট লিখে ফেলি, ভুল করে উল্টা বলি, সেটা আমরা বুঝতে পারি না। ঠিক কিনা বলে দেখি?
হ্যাঁ, তার একমাত্র কারণ হলো যে কোনো প্রেক্ষাপট আমাদের জানা থাকে না। দ্যাটস ওয়াই আমাদের কাছে মনে হয় সবাই সমান। ওই হ্যামলেটের গান রাখবেন না, যে হ্যামলেট নিজেরা বুঝতে পারে না। কিন্তু আমি আপনাদের যখন প্রত্যেকটা ডায়লগ ধরে ধরে উন্মোচন করে অভিনয় করে আমি দেখিয়ে দেবো যে কোন প্রেক্ষাপটে এসে আমাদের নায়ক হ্যামলেট কি বলেছি, হ্যামলেট তার মায়ের উদ্দেশ্যে বলেছিল, ফ্রেন্ডলি দাই নেমা পোমেন সলোনার অপর নাম নারী। আপনারা কিন্তু আমার এই বন্ধু যারা আমার সামনে আছেন, আপনারা কিন্তু কেউ সলোনাময়ী না। এটা হচ্ছে আমাদের হ্যামলেটের মায়ের ক্ষেত্রে বলা হয়েছে। এবং শুধু তাই নয়, আমাদের কোন, আমি যখন আপনাদের অভিনয় করে দেখিয়ে দেবো কোন প্রেক্ষাপটে এসে আমাদের নায়ক অরল্যান্ডো, নামকে বলেছি, অরল্যান্ডো তার বুকের খেলাকে উন্মোচন করেই বলেছিল, ফর ওয়ার্ল্ড ইজ দ্য স্টেজ, এভরি ম্যান অ্যান্ড ওম্যান অ্যাক্টর অ্যাক্ট্রেস সিস্টার, সারা বিশ্বের রঙ্গশালা, প্রতিটা নরনারী এই রঙ্গমঞ্চের অভিনেতা অভিনেত্রী। আচ্ছা, যখন আমি সেই প্রেক্ষাপটগুলো উন্মোচন করে দেবো, সেদিন আর কোনো ডায়লগ আপনাদের আর ভুল হবে না, বলতে হবেই না, মনে হবে না যে ইংল্যান্ডের ডায়লগ, মনে হবে না আমি তো কোথাও আকলিমাকে ভালোবেসে এটা বলেছিলাম, কাজে সেদিন সেই ডায়লগ আর ভুল হবে না। এবং দেখুন, বাস্তব ক্ষেত্রেই না আমাদের প্রত্যেকের না সবসময় কিন্তু অভিনয় করতে হয়। বাস্তব ক্ষেত্রে দেখেন, অভিনয় করতে হয় না বলুন? সবসময় অভিনয় করতে হয়, কখনো ভাইয়ের চরিত্রে, কখনো বোনের চরিত্রে, কখনো প্রেয়সীর চরিত্রে, সবসময় তো আমাদের অভিনয় করতে হয়। আমি সিম্পল একটা কথা বলি, আমার ছোট একটা ভাগ্নি আছে, লিটল ফ্লাইট স্কুলে পড়ে, ক্লাস 1 এ পড়ে। তো আমাকে কিন্তু বলতেছে যে মামা, আমি না তোমাকে অনেক ভালোবাসি, সারা জীবন তোমাকে ভালোবাসবো, তুমি না অনেক সুন্দর কথা বলতে পারো, তোমাকে সারা জীবন ভালোবাসবো। এটা বলে আমাকে বলে কি, 500 টাকা দিবা? বলতো কেমন আমি না দিতে পারি? আমি 500 টাকা দিয়ে দিলাম। যে মানুষটা একটু আমাকে এরকম বলে আমি কেমন না দিতে পারি? 500 টাকা দিয়ে দিলাম, আর কি সুন্দর সার্থক অভিনেত্রী সে হয়ে গেল। আমাদের প্রিয় মানুষ হয়তো আমাদেরকে টাকা দিয়েছে, হয়তো কম হয়ে গেছে, যখন বলা লাগবে আমরা কি বলি, না লাগবে না, লাগবে না, লাগবে না, তার মানে লাগবে। আর এই জন্য শেক্সপিয়ার বলে গেছে, হোল ওয়ার্ল্ড ইজ দ্য স্টেজ, এভরি ম্যান অ্যান্ড ওম্যান অ্যাক্টর অ্যাক্ট্রেস সিস্টার, সারা বিশ্ব হচ্ছে রঙ্গশালা, প্রতিটা নরনারী এই রঙ্গমঞ্চের অভিনেতা অভিনেত্রী। যখন আমি আমার প্রত্যেকটা সেই আঙ্গিকগুলো উন্মোচন করে দেবো, কোন প্রেক্ষাপটে এসে আমাদের নায়ক হ্যামলেট তার মায়ের উদ্দেশ্যে বলেছিল, ফ্রেন্ডলি দাই নেমা পোমেন সলোনার অপর নাম নারী। আমার বোনরা যারা শুনছেন তারা কিন্তু ভালো, আপনার কিন্তু কেউ সলবে না। এই প্রেক্ষাপট যখন আমি উন্মোচন করে দেবো, সেদিন আর সেই ডায়লগের ভুল হবে না। দেখুন, আমি যদি একটু আপনাদের অ্যাড করি, হ্যামলেট উইটেনবার্গ বিশ্ববিদ্যালয়ে পড়া করে। কোথায়? উইটেনবার্গ বিশ্ববিদ্যালয়ে পড়া করে। ওরই মায়ের নাম হচ্ছে জ্যাট্রুড। ওই মহিলা এমন কুচক্রের মহিলা, ওই মহিলা কি করেছে, তারই দেবরের সাথে ষড়যন্ত্র করে তারই হাজবেন্ডকে, মানে হ্যামলেটের বাবাকে হত্যা করেছে। এবং শুধু তাই নয়, হত্যা করার 40 দিন পরে একটা 40 ভোজ সভার আয়োজন করেছে। এই যে আছে না বিভিন্ন ধর্মগ্রন্থে, যে মুসলিম ধর্ম আছে মিলাদ মাহফিল, হিন্দু ধর্ম আছে 40, এই 40 একটা ভোজ সভার আয়োজন করেছে, যাতে লোকটা পরকালে সুখী থাকে। মানে কি সম্মান, নিজে মেনে নিজে আবার ভোজ সভার আয়োজন করেছে। মানে এখানে তার চক্রান্ত আছে, এখানে শেষ নয়। পরের দিন ওই মহিলা বের পিড়িতে বসে গেছে। শুধু কি তাই, পূর্বের দিনের ভোজ সবার কিছু মাংস বেঁচে যায়, আর সেই বেঁচে মাংস দিয়ে পরের দিনে তার বিয়ের নিমন্ত্রিত অতিথিদেরকে আহ্বান করেছে। কথাটা কুচক্রী আর দুষ্টু চরিত্রের মহিলা হলে এই কাজ করতে পারে। এবার হ্যামলেট বাড়িতে চলে আসে, এসেই দেখে তারই আম্মা তার চাচার সাথে ষড়যন্ত্র করে তার বাবাকে হত্যা করেছে। শুধু তাই নয়, হত্যা করার 40 দিন পরে একটা 40 ভোজ আয়োজন করেছে। এখানে শেষ নয়, পরের দিনে বিয়ের পিড়িতে বসে গেছে। শুধু তাই নয়, পূর্বের দিনের বেচা মাংস দিয়ে পরের দিনে তার বিয়ের নিমন্ত্রিত অতিথিকে আহ্বান করেছে। এটা দেখেই হ্যামলেট তার মায়ের উদ্দেশ্যে বলে, বাবার শেষকৃত্য শেষ হতে না হতেই বিয়ের পিড়িতে বসে গেলে? শুধু তাই নয়, পূর্বের দিনের বেঁচে যাওয়া মাংস দিয়েই তুমি তোমার বিয়ের নিমন্ত্রিত অতিথিকে আহ্বান করতে পারলে? বলে হ্যামলেট তার মায়ের উদ্দেশ্যে বলে, ফ্রেন্ডলি দাই নেমা পোমেন সলোনার অপর নাম নারী। কাজে আমার বন্ধু যারা আছেন তারা সবাই ভালো। তাহলে দেখুন, যদি কোশ্চেন আসে ফ্রেন্ডলি দাই নেমা পোমেন সলোনার অপর নাম নারী, তাহলে কে বলেছে বন্ধুরা বলেন তো, কে বলেছে? আমরা সহজে বুঝলাম যে হ্যামলেট বলেছে। আর কি যেন ভুল হবে? ইনশাল্লাহ ভুল হবে না। কাজে এরকম করে প্রত্যেকটি ডায়লগ যখন আমি আপনাদের ক্যারেক্টারগুলোর ভিতরে নিয়ে যাবো, সেদিন তো আর ভুল হবে না। এবং দেখুন, আমি যখন অথলে পড়াতেছিলাম, অথলে পড়াতে গিয়ে আমি যখন বলেছিলাম অথলে ছিল মুর সেনাপতি, মুর গোষ্ঠী, যেটাকে আমরা মোল্লা, শিকদার, বিশ্বাস, দেখুন অথলে ছিল মুর সেনাপতি।
আর সে অথেলো ডেসটিমনিকে ভালোবেসে একটা রুমাল উপহার দিয়েছিল। এই রুমালের ইংরেজি হ্যান্ডকারচিফ। আর সে রুমালটা নিয়ে ইয়াগো কি চক্রান্ত করেছিল। 35 পেজের কোশ্চেন আসছে, অথেলো ডেসটিমনাকে ভালোবেসে কি উপহার দিয়েছিল, সেখানে একটা অপশন ছিল হ্যান্ডকারচিফ। তাহলে বলুন তো বন্ধুরা উত্তর কি হবে? হ্যান্ডকারচিফ। শুধু তাই না, 37 পেজের কোশ্চেন আসছে, অথেলো কোন সম্প্রদায়ের মানুষ ছিল, সেখানে অপশন ছিল স্কটিশ, জার্মান এবং মুর। তাহলে বলুন তো কি হবে? নিশ্চয়ই মুর হবে। কাজে দেখুন, আমি এই যখন এরা পরীক্ষার পরে এরা এত ভালো লেগেছে, এত খুশি হয়েছে পরীক্ষার পরে, এরা আমাকে ফোন করে বলে যে স্যার এত ভালো লেগেছে, ক্যারেক্টার তো মনে আছে, ক্যারেক্টার বোঝাবার সময় আপনি ক্লাসে কেমন হাত নেড়েছিলেন তাও মনে আছে। কাজে আর কি চাই? কাজে আমার টার্গেট থেকে সবসময় লিটারেচারে 15 মধ্যে 15, দিস ইজ মাই টার্গেট। এই 40 বিজেসে কি টাফ কোশ্চেন আসছে, এখানে কিন্তু 15টাই কমন পেয়েছে, 14টাও না 15টাই। দেখেন কেমন ঠিক এরকম করে আমরা সামনের দিকে চলে আসবো। কাজে যখন একই প্রশ্ন পেয়ে দেখেন, এই তো আমরা ঘটনাগুলো জানলাম, যে ঘটনাগুলো, এই ঘটনা যদি আমি জানি তাহলে কিন্তু খুব সহজে কিন্তু আমি আনসার গুলো করে দিতে পারবো। আর যদি এই ঘটনাটা আমার জানা না থাকে, যে কে কাকে হত্যা করেছে, কে কি বলেছে, এই ঘটনাগুলো আমার যদি জানা না থাকে, তাহলে বন্ধুরা বলুন তো পরীক্ষার হলে 2 ঘন্টা গেল, তো 2 দিন সময় দেয়, পারা যাবে? পারা কিন্তু যাবে না। তখন আমরা কি করবো জানেন? কলম এরকম দিয়ে লটারি করবো যে কলম কোনটার উপর যায়, এর উপর যায় না বিয়ের উপর যায়, কাজে এরকম কিন্তু আমরা পারবো না। কাজে যখন আমরা একদম টপ টু বটম আমি আপনার ভিতর ঢুকে নিয়ে যাবো, তখন কিন্তু আমরা কিন্তু সাবলীল ভাবে পেয়ে যাবো। কাজে দেখুন, একই কোশ্চেন পেয়ে যখন অন্যরা বলবে কঠিন, এমন কঠিন পড়তে সেট হয়েছে, আপনার মধ্যে বের হবে আরে এটা কোনো কোশ্চেন হলো খুব সহজ, ঠিক ওই দিন আপনি টিকে যাবেন। মনে রাখবেন, একই প্রশ্ন পেয়ে যখন অন্যরা বলবে কঠিন আর আপনার মধ্যে বের হবে সহজ, ঠিক ওই সময় আপনি টিকে যাবেন। কাজেই শুধু পড়াটাই বড় বিষয় না, বড় বিষয় নিজেকে সেট করা। আর সেট করে যখন আপনি যাবেন, এমন কোনো এক্সাম নাই যা আপনাকে আটকে রাখতে পারবে। কাজে আমরা এতক্ষণ কি শিখলাম, যে আমাদের সাহিত্য থেকে কোশ্চেন আসবে 15টা, এবং কয় ধরনের কোশ্চেন আসবে বন্ধুরা? 4 ধরনের। আমরা একটু মেমোরাইজ করি 4 ধরনের। একটা হচ্ছে আমাদের শিরোনাম বা টাইটেল, এই 4টা ভাগে আমরা ভাগ করেছি। 1 নম্বর জায়গাটা হচ্ছে আমাদের শিরোনাম বা টাইটেল, যেটা আমরা অলরেডি আলোচনায় চলে এসেছি। 2 নম্বর জায়গাটা হচ্ছে আমাদের সেঞ্চুরি হিসাব, এবং 3 নম্বর জায়গাটা হচ্ছে আমাদের পিস অ্যান্ড রাইটার এবং ক্যারেক্টার, আর 4 নম্বর জায়গাটা হচ্ছে আমাদের ডায়লগ বা কোটেশন। কাজে এই 4টা জায়গায় ঠিক এইভাবে করে আমাদের কোর্সগুলো সেট হবে। আমাদের কাজ হবে এখন আমরা এক এক সময় এক এক দিন আমরা এক একটা যুগ নিয়ে আমরা স্টাডি করবো। ধরো আমাদের প্রথম স্টেজ ওল্ড এজ, এই ওল্ড এজ উপর এমন স্টাডি করবো যে একটা কোশ্চেন যাতে ওল্ড এজ উপর আমাদের আটকাতে না পারে। এরপর আমরা মিডল এজ নিয়ে আলোচনা করবো, রেনেসান্স নিয়ে আলোচনা করবো, এক একটা যুগ নিয়ে আমরা অনবার্কের সামনের দিকে আলোচনায় আমরা সামনের দিকে এগিয়ে চলে যাবো। এবং এমন স্টাডি করবো, যখন আমরা মিডল এজ নিয়ে স্টাডি করবো, এমন স্টাডি করবো যে এমন কোনো এক্সাম নাই যাতে মিডল এজ থেকে আমাদের আটকাতে না পারবে। দ্যাট ইজ দ্য টার্গেট। ঠিক এভাবে করে আমরা অনবার্কে আমরা সামনের দিকে ইনশাআল্লাহ চলে যাবো।